আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্কালোনির টিমের অতি পরিচিত একটা মুখ। অনেকের পছন্দের প্লেয়ার, আবার অনেকের অপছন্দের প্লেয়ার। কেউ তাকে স্টার্টিং এ চায়, কেউ আবার তাকে দল থেকে বাদ দিতে চায়। কিন্তু এই পারেদেস স্কালোনির দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্যাকে গোল পাইছে, প্রত্যেকটা টুর্নামেন্টেই খেলছে এবং ইম্পর্টেন্ট রোলও প্লে করছে। আপনি তাকে পছন্দ করেন বা না করেন, সে বিশ্বকাপে যাবে এবং একটা ভালো গেম টাইম পাবে। এখন কথা হচ্ছে এই পারেদেসকে কেন দলে দরকার এবং ঠিক কোন সময়ে দরকার। প্রথমে একটু জেনে নেওয়া যাক যে পারেদেস আসলে কি টাইপের প্লেয়ার এবং পারেদেসের হিস্ট্রিটা কেমন ছিল এই টাইপের প্লেয়ার হওয়ার পিছনে। পারেদেসের আইডল ছিল বোকা জুনিয়র্স লিজেন্ড হুয়ান রিকুয়েলমে, যাকে কিনা বলা হয় ক্লাসিক নাম্বার 10 এবং একই সাথে অলস জাদুকর। ক্লাসিক নাম্বার 10 হুয়ান রিকুয়েলমের বল প্লেইং এবিলিটি দারুণ ছিল। সে অনেক দারুণ পাস দিত এবং তার সেট পিস গুলাও কিন্তু অসাধারণ হইতো। কিন্তু একই সাথে এই রিকুয়েলমে অফ দা বলে খুব অলস একটা প্লেয়ার ছিল, যে কিনা অফ দা বলে সেরকম কোনো ডিফেন্সিভ ডিউটি পালন করতো না, ট্র্যাক ব্যাক করতো না, এক কথায় কোনো খাটতে চাইতো না। বল পায় যখন আসতো তখন সে ম্যাজিশিয়ান, বাট বল ছাড়া সে কিন্তু টিমের কাইন্ড অফ লাইবিলিটি হয়ে যেত। এখন ক্লাসিক নাম্বার 10 রোলটা পরবর্তীতে খুব একটা ইউজ হয় নাই, ইউজ কমে গেছে। তো পারেদেস আলটিমেটলি ক্লাসিক নাম্বার 10 হয় নাই, সে হয়ে গেছে বোকা জুনিয়র্সের আরেক স্টার প্লেয়ার ফার্নান্দো গ্যাগোর মতো ডিপ লাইং প্লে মেকার। তো এখন পারেদেসের খেলা আসলে কিরকম হয়েছে, সে গ্যাগোর মতো ডিপ লাইং প্লে মেকার ঠিক আছে, কিন্তু তার একই সাথে তার রিকুয়েলমের মতো তার পাসিং ভালো, রিকুয়েলমের মতো সেট পিসও ভালো, আবার একই সাথে রিকুয়েলের মতো সে স্লো এবং একবারে খাটতে না চাওয়া অলস প্লেয়ার। কিন্তু ডিপ লাইং প্লে মেকার যে কিনা ডিফেন্সের একটু সামনে খেলে, তারও কিন্তু একটু ভালো ডিফেন্সিভ ডিউটি দিতে হয়। তার কিন্তু ডিফেন্স লাইনকে শিল্ড করার জন্য ভালো ট্যাকলিং থাকতে হয়, পজিশন সেন্স থাকতে হয় এবং একটু খেটে খেলতে হয়। এই খেটে খেলাটা, ভালো ডিফেন্সিভ বল উইন করার অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু একটা ডিপ লাইং প্লে মেকার কোন সব টিমের জন্য কিন্তু একটা এক্সপেন্সিভ অপশন হয়ে যায়। যে টিমগুলা একটা ভালো ক্রিয়েটিভিটির জন্য ভালো ডিপ লাইং প্লে মেকার খেলাবে, যে কিনা ডিফেন্সিভলি অ্যাক্টিভিটিস তার কম থাকবে কিংবা সে খুব একটা খেটে খেলে না, তখন হইতে পারে যে এই ডিপ লাইং প্লে মেকারকে সাপোর্ট দেওয়ার জন্য পাশে একটা ভালো ওয়ার্ক রেটের বল উইনার রাখা লাগে। এইটা এখন পারেদেসের মধ্যে আছে, যে কিনা পিছিয়ে থাকলে নিচ থেকে ভালো বিল্ড আপ করতে সাহায্য করবে, ভালো কিছু পাস দেবে, ভালো কিছু সেট পিস নিবে, কিন্তু অফ দা বলে সে ডিফেন্ডিং এ দলের জন্য একটা লাইবিলিটি হয়ে যেতে পারে। এবং আমরা যদি তার স্টেট গুলো দেখি, রোমাতে যখন ছিল, সিরিয়াতে যখন ছিল, লিগনে যখন ছিল, তখন কিন্তু সে ডিফেন্সিভলি খুব একটা ভালো থাকতো না। লাইক সে খুব বেশি স্পেস কভার করতো না এবং যে কারণে তার টিম কিন্তু ডিফেন্সিভলি স্ট্রাগল করতো। আবার সে যখন বল উইন করার চেষ্টা করতো, তখন দেখা যেত সে বেশি রাফ ট্যাকল করতে গিয়ে বল উল্টা দলকে বিপদে ফেলে দিছে। এই প্রবলেমটার জন্য সে কিন্তু ইউরোপে যখন খেলতো খুব বিগ টিম গুলাতে, মানে সে বেশি দিন আসলে থাকতে পারে নাই। সে একটা কমফোর্ট জোন খুঁজতেছিল, সেই কমফোর্ট জোনটা আলটিমেটলি হয়ে দাঁড়িয়েছে বোকা জুনিয়র্স। সে আর্জেন্টিনাতে ফেরত আসে, বোকা জুনিয়র্স এখন ভালো খেলতেছে। লাস্ট সুপার ক্লাসিকোতে সে পেনাল্টিতে গোল করে রিভার প্লেটের এগেইনস্ট একটা দলকে ভালো জয় এনে দিচ্ছে। বাট কথা হচ্ছে আর্জেন্টিনার লিগে কিন্তু ইউরোপের মতো অথবা ওয়ার্ল্ডের টপ টায়ারের কম্পিটিশন গুলোর মতো কিন্তু ফাস্ট ফুটবলার খেলে না। বেশিরভাগ ফুটবলার কিন্তু স্লো। এখানে কিন্তু যে ডিফেন্সিভ চ্যালেঞ্জটা যেটা সে ইউরোপে ফেস করতো, সেটা কিন্তু এই আর্জেন্টিনা লিগে ফেস করে না। যেই কারণে আর্জেন্টিনা লিগের পারফরমেন্স দিয়ে কিন্তু তাকে ওয়ার্ল্ড কাপে সে কেমন করবে অথবা টপ লেভেলে সে কেমন করবে, এটা কিন্তু জাজমেন্টে যাওয়া যাবে না। বাট তারপরেও কিন্তু পারেদেসের পাসিংটা ইগনোর করা যাবে না, তার সেট পিস অ্যাবিলিটি কিন্তু ইগনোর করা যাবে না। যেই কারণে স্কালোনির টিমে কিন্তু পারেদেসকে লাগবে এবং স্কালোনিও জানে যে পারেদেসের এই অ্যাক্টিভিটিসটা তার দলের জন্য কতটা দরকার। এখানে একটা কথা না বললেই না, পারেদেস কিন্তু একই সাথে স্কালোনির এই আর্জেন্টিনা টিমের একজন গুন্ডামার্কা প্লেয়ার। কেন গুন্ডামার্কা প্লেয়ার? সে যখন পিছে থাকে সে অপোনেন্টকে প্রভোক করে, রেফারি তার কোন টিমমেটকে যদি ফাউল করা হয়, সে ইনস্ট্যান্ট চলা যায় এই অপোনেন্টের সাথে ফাইট করার জন্য। সে রেফারিকে
প্রভোগ করতে থাকে, যে অপোনেন্টকে যাতে প্রেশার দিতে থাকে, যাতে অপোনেন্টকে কার্ড দেখানো হয়, অপোনেন্টের কাছে অ্যাকশন নেওয়া হয়। তো এরকম একটা পিচে থাকা মানে হচ্ছে কি একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া। আবার এই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নিতে গিয়ে অনেক সময় ডিসঅ্যাডভান্টেজও হয়ে যায়, কারণ এরকম রকচটা প্লেয়াররা কিন্তু এই ঝগড়া করতে গিয়ে কিন্তু অযথাই কার্ড খেয়ে বসে এবং দলের বিপদে ফেলায় দেয়। এখন পারেদেসকে যদি টিমে রাখা হয়, তার থেকে ভালো পাসিং পাওয়া যাবে, তার থেকে ভালো সেট পিস পাওয়া যাবে, বাট একই সাথে সে ডিফেন্সিভলি দলকে বিপদে ফেলতে পারে, আবার এই ঝগড়াঝাটি করেও দলকে বিপদে ফেলতে পারে। যেই কারণে পারেদেসকে স্টার্ট করানোটা আসলে বেটার, ভালো অপশন, ভালো চয়েস না। পারেদেসের জন্য বেস্ট অপশন হচ্ছে সেকেন্ড হাফে সাব হিসেবে নামা। কেন সাব হিসেবে নামা? সে যখন সাব হিসেবে নামবে, সে 20, 30, 35 মিনিটের বেশি সে পাবে না। তো সে যদি মাথা গরম করে খেলে, উল্টাপাল্টা ট্যাকল করতে গিয়ে যদি কাট খেয়েও বসে, এটার জন্য কিন্তু দল খুব একটা বিপদে পড়বে না। যেটা পড়বে সে যদি ফার্স্ট হাফেই ঝগড়া করতে গিয়ে অথবা রাফ ট্যাকল করতে গিয়ে কাট খেয়ে বসে। আবার নকআউটে যখন খেলাটা যাবে, তখন নকআউটে কিন্তু খেলা বেশিরভাগ সময় দেখা যাবে যে 90 মিনিটে যদি খেলা মীমাংসা না হয়, 120 মিনিটও না হয়, তখন খেলা যাবে কিন্তু টাই ব্রেকারে। এই টাই ব্রেকারের জন্য কিন্তু পারেদেস একটা ভালো অ্যাসেট। যদি মনে করে দেখেন, পারেদেস কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপে এই নেদারল্যান্ড এবং ফ্রান্স দুই দলের সাথে কিন্তু টাই ব্রেকারে সে গোল করছিল। সো টাই ব্রেকারে গোল করতে পারে, ভালো সেট পিস নিতে পারে, এরকম একটা প্লেয়ার কিন্তু টাই ব্রেকার দরকার হয়, এবং সেই প্লেয়ারটা হতে পারে পারেদেস। সো এখন কথা যেটা হচ্ছে যে পারেদেস অবশ্যই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলতে যাবে, বাট তাকে স্টার্ট করানোটা আসলে ওয়াইজ ডিসিশন হবে না। তার জন্য বেস্ট অপশন হচ্ছে যে সাবে খেলা, এবং সাবে খেললে তার কাছ থেকে পাসিংটাও পাওয়া যাবে ভালো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি টাই ব্রেকারে একটা নির্ভরযোগ্য প্লেয়ার পাওয়া যাবে যে কিনা ঠান্ডা মাথায় তার আইডল রিকলমের মতো গোল করতে পারে।